সুপ্রভাত বন্ধুরা, আজ 29 এপ্রিল মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আজকের আন্তর্জাতিক খবরে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত। সেখানে একদিনে নতুন করে আরও কমপক্ষে 40 জন প্যালেস্তাইনবাসী নিহত হয়েছেন। শনিবারও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। গাজার সিভিল ডিফেন্স সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাশাল বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বেশ কিছু বেসামরিক আবাসিক ঘরবাড়ি, জনসমাগমের স্থান এবং শরণার্থী তাঁবু লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজৌরি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে হলো 18। আহত মানুষের সংখ্যা বেড়ে 750। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কথা জানিয়েছে। প্রসঙ্গত, শহীদ রাজৌরি বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে 1000 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উত্তর কন্টেনার বন্দর বলে জানিয়েছে ইরান। ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় 26 জন নিহতের ঘটনায় সৃষ্ট পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। ইরানের এই ইচ্ছাকে তাৎক্ষণিক স্বাগত জানালো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার সন্ধ্যায় শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট আলোচনা করেন এবং সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের পাকিস্তান ভারত উত্তেজনা প্রশমিত করার জন্য সহায়তার ইচ্ছাকে স্বাগত জানান। যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস, তবে কখনোই আত্মসমর্পণ শর্তে নয়। গাজায় ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য রাজি হলেও অস্ত্র সমর্পণ করতে রাজি নয় প্যালেস্তিনীয় প্রতিরোধ আন্দোলনকারী সংগঠন হামাস। সশস্ত্র গোষ্ঠীর নেতারা যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাতে এই কথা জানালেন। সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করলেন প্যালেস্তানীয় নেতা আব্বাস। পাকিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ঘনিষ্ঠ সহযোগী হোসেন আল শেখের নাম ঘোষণা করলেন শনিবার। ফিলিস্তিনীয়দের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে এই পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2004 সালে প্রবীণ নেতা ইয়াসের আরাফাতের মৃত্যুর পর থেকেই পিএলওর নেতৃত্ব দিয়ে আসছেন 89 বছর বয়সী মাহমুদ আব্বাস। আসছি দেশের খবরে। দিল্লি জেএনইউ নির্বাচনে বিজেপির ছাত্র সংগঠনে বিভিপির অনুপ্রবেশ। টাটকা পহেলগাঁওয়ের ঘটনা এবং বামপন্থী দলগুলোর মধ্যে অনৈক্য সত্ত্বেও জেএনইউ ছাত্র সমাজ বামপন্থার পক্ষেই থাকল। নির্বাচনের কিছুদিন আগেই ঘটে গেছে পহেলগাঁও কাণ্ড। বিজেপির গৈরিক বাহিনী মর্মান্তিক এই ঘটনাকে ধর্মীয় মেরুকরণের জোয়ার তুলতে যাবতীয় প্রচেষ্টা চালিয়ে গেছে। জেএনইউ এর বামপন্থী ছাত্রদের টুকরে টুকরে গ্যাংয়ের আখড়া বলে প্রচার আগে থেকেই ছিল। তার উপরে দীর্ঘদিন বাদে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সার্বিক ঐক্য হয়নি। একদিকে এআইএসএফআই আম্বেদকরপন্থী জোট, অন্যদিকে এআইএসএডিএসএফ জোট। এই অবস্থাতে দাঁড়িয়েও জেএনইউ এর সাধারণ ছাত্ররা আরেকবার নিজেদের বামপন্থার প্রতি আস্থা রাখল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছাত্র সংসদের মূল 4টি পদের 3টিতেই জিতলেন এআইএসএ জোটের প্রার্থীরা। যুগ্ম সম্পাদক পদে জিতেছে বিভিপি প্রার্থী। পহেলগাঁও কাণ্ডের পর থেকে সন্ধ্যা নামলেই নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। রবিবার রাতেও তার ব্যতিক্রম হলো না। গভীর রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং কুপওয়ারা জেলার সংঘর্ষ বিরোধী লঙ্ঘন করে নির্বিচার গুলি চালালো পাকিস্তানের সেনাবাহিনী। পহেলগাঁও কাণ্ডে সন্ত্রাসবাদীদের বাদ দিয়ে শুধুই জঙ্গি লেখা হচ্ছে কেন? ক্ষুব্ধ ভারত সরকার চিঠি পাঠালো বিবিসিকে। রবিবার সকালে দিল্লির রোহিণী এলাকার 17 নম্বর সেক্টরে এক বস্তিতে আগুন লেগে পুড়ে গেল প্রায় সমস্ত ঝুপড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ল সমগ্র এলাকায়। এই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে 2 শিশুর। পুড়ে ছাই হয়ে গেছে ওই বস্তিতে থাকা প্রায় 800টি ঘর। দুপুর 12টা নাগাদ এই আগুন লাগে বলে জানা গেছে।
নিরাপত্তা ব্যবস্থায় কিভাবে গুরুতর ত্রুটি হলো যাতে এতজন পর্যটককে হত্যা করে চলে গেল সন্ত্রাসবাদীরা? কেন্দ্র সরকারকে এই প্রশ্ন করার অপরাধে এফআইআর দায়ের হলো উত্তরপ্রদেশের লখনৌয়ের লোকগায়িকা নেহা সিং রাঠোরের বিরুদ্ধে। একইভাবে লখনৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মাদ্রি কাকটির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে হাঙ্গামা করল এবিভিপি। তার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে শোকজ করেছে। অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পহেলগাঁও কাণ্ডে সরকারের গাফিলতি নিয়ে মন্তব্য করেছেন। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ গন্ধ। এবার ভারত পাকিস্তান সীমান্তে রাজস্থান পাঞ্জাব লাগোয়া এলাকায় বসবাসকারী কৃষকদের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। জানানো হয়েছে কৃষকদের তাদের ক্ষেত জমি 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে সমস্ত ফসল। ভাষাগত সংখ্যালঘুর সাংবিধানিক মর্যাদার দাবি জানালো নেপালি ভাষাভাষীরা। হরিয়ানায় পিকআপ ভ্যানের চাকায় পিষে মারা গেলেন 7 জন সাফাই কর্মী। এখন রাজ্যের খবর। বরফের চাদরে মুড়ল দার্জিলিং পার্বত্য এলাকার সান্দাকাফু। রবিবার রাত থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকাফুতে। তুষারপাতের জেরে সোমবার সারাদিন আকাশ মেঘে ঢাকা ছিল, তাপমাত্রাও অনেকটা নেমে গেছে। আচমকায় তুষারপাতে পর্যটকরা খুশি। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও তুষারপাত চলছে। পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের জেরে পর্যটকরা আটকে পড়েছেন। নাথুয়া সীমান্ত যাওয়ার জওহরলাল নেহেরু রোড, ছাঙ্গু লেক সহ আশপাশ সাদা তুলোর মতো বরফে মুড়ে গেছে। হাইকোর্টের বাইরে আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের চিহ্নিত করার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন বার অ্যাসোসিয়েশনে কয়েকজন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন। তাদের কথায় শুক্রবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ হাইকোর্ট এলাকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়রদের ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে তাদের আপত্তিকর স্লোগান দিতে ও ছবিতে লাথি মারতে দেখা যায় ওই বিক্ষোভকারীদের। এই বিষয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। মৃত্যুর কয়েক মাস পরেও আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সোমবার আদালতে এমনটাই দাবি করল তার পরিবার। শিয়ালদহ আদালতে মুখবন্ধ খামে এই ঘটনা নিয়ে একটি সিনপোসিস জমা করেছে তারা। সেখানে লিখিতভাবে এই দাবি করেছে চিকিৎসক পড়ুয়ার পরিবার। পরিবারের আইনজীবীর দাবি, আরজিকর কাণ্ডের পর নির্যাতিতার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পরে সিবিআই তদন্তভার হাতে নেয়। তারপর থেকে তাদের হেফাজতেই রয়েছে সেই মোবাইল। পরিবারের প্রশ্ন, তাহলে ওই মোবাইল নম্বর দিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস হলো? দীঘা মন্দিরের জন্য জমি অধিগ্রহণে যাদের উচ্ছেদ হতে হয়েছে তাদের পুনর্বাসন এখনো হয়নি। ক্ষুব্ধ সেই গরিব পরিবারগুলি। উচ্ছেদের সময় প্রশাসন এবং তৃণমূলের নেতারা তাদের বুঝিয়েছিলেন 6 মাসের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। 2019 সালে 116B জাতীয় সড়ক লাগোয়া ভোগী ব্রহ্মপুর মৌজায় 20 একর জমি মন্দিরের জন্য বেছে নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ভোগী ব্রহ্মপুরে 20 একর জায়গার উপর প্রায় 250 কোটি টাকা খরচ করে পুরীর আদলে জগন্নাথ ধাম তৈরি হলো। ওই ফাঁকা 20 একর জমির ওপর কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসবাস ও জীবিকা নির্বাহ করতেন। 19টি পরিবার বাস্তুহারা হয়ে আজও হাসপাতালে পাঁচিলের গায়ে বাস করছেন। ওই এলাকায় চারপাশ এবং 116B জাতীয় সড়কের ধারে প্রায় 70টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। এখনো পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা হয়নি। শেষে খেলার খবর। জাতীয় র্যাঙ্কিং টুর্নামেন্টে পুরুষদের কম্পাউন্ড আর্চারির এক উত্তেজনাপূর্ণ ফাইনালে 2 প্রতিযোগী, একজন অভিজ্ঞ এবং অন্যজন তার থেকে 13 বছর ছোট কিন্তু দেশের শীর্ষস্থানীয়। তৃতীয় রাউন্ডে স্কোর 58-58 সমতা ছিল। যখন ঘোষক 22 বছর বয়সী প্রিয়াংশের শারীরিক ভাষার প্রশংসা করছিলেন, 35 বছর বয়সী অভিষেক ভার্মা লক্ষ্যবস্তুতে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে অভিষেক 148 পয়েন্ট নিয়ে ফাইনাল জিতেছেন। কিন্তু বিশ্বের 6ষ্ঠ স্থান অধিকারী প্রিয়াংশ শেষ রাউন্ড পর্যন্ত অভিজ্ঞদের উপর আক্রমণ চালিয়ে গেলেন। মাদ্রিদ ওপেনে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ক্যাপসার রুড, হারালেন সেবাস্তিয়ান কোর্দাকে। ম্যাচের পর ক্যাপসার জানতে পারেন যে 1999 সালে মায়ামি ওপেনে তার বাবা ক্রিস্টিয়ান রুড হারিয়েছিলেন সেবাস্তিয়ানের বাবা পিটার কোর্দাকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।